হাদির নামাজে জানাজা উপলক্ষে এই যে ঢাকা শহরের যে মানিক মিয়া ভেন্যু যার পাশেই কিন্তু ওই বাংলাদেশের সংসদ ভবন, এই যে সংসদ ভবন আছে এবং তার সামনে যে বিশাল যে অঞ্চল, ওখানে রাস্তা অনেক চওড়া। তো ওই জায়গাকে নির্ধারণ করা হয়েছে তার নামাজে জানাজা। তো এই উপলক্ষে যে চতুর্দিকে খবর টবর আর কি, যে বাংলাদেশের তৌহিদি জনতা ওখানে হয়তো জড়ো হয়ে লাখে লাখে কোটিতে কোটিতে জড়ো হয়ে হয়তো ওখান থেকে একটা ইসলামী বিপ্লবী সরকারের ঘোষণা দিতে পারে এবং হয়তো বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ অথবা ইসলামিক এমিরেটস অফ বাংলাদেশ, যেটা নাকি যে আফগানিস্তান, এখন আফগানিস্তান এমিরেটস অফ ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান, তাই না? ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান না এখন। তো এইরকম কোনো ঘোষণা দিতে পারে। এখন এই ধরনের কোনো খবর বাংলাদেশ সরকারের কাছে বা সেনাবাহিনীর কাছে গেছে কিনা দেখলাম যে ব্যাপক নিরাপত্তার একটা নিরাপত্তার ব্যবস্থা মানে কি, এখানে প্রচুর সৈন্য, মানে আর্মির ব্যাপক সংখ্যক সৈন্য এখানে নিয়োজিত করেছে নিরাপত্তার স্বার্থে। এখন এই যে দেখতে পাচ্ছেন যে দল বেঁধে কয়েকশো না কি কয়েক হাজার কে জানে কতগুলো এখানে নিয়োজিত করেছে কে জানে। তো এখন এত নিয়োজিত করার কারণ কি তারাও কি মানে খবর পেয়ে গেছে যে এরকম ভিতরে বাংলাদেশকে একটা ইসলামী দেশ হিসাবে ঘোষণা করা বা ইসলামিক খিলাফত বা ইসলামিক এমিরেটস এরকম ঘোষণার জন্যে এখানে পরিকল্পনা করা হয়েছে এরকম কিনা কে জানে, এবং সেগুলো থামানোর জন্য এরা আসছে নাকি সেইটা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় এই জন্যে সেনাবাহিনীর সদস্যরা এখানে আসছে। কারণ বাংলাদেশের সেনাবাহিনীর কথাবার্তা চরিত্র থেকে আমরা কিন্তু আসলে অনেক কিছু বুঝি না, তাই না? কারণ 5 আগস্ট 2024 সালে যখন শেখ হাসিনার পতন ঘটে তখন সেনাবাহিনী প্রধান এই যে ওয়াকারুজ্জামান, উনি তো ওই ক্যান্টনমেন্টে বিভিন্ন নেতাদেরকে ডেকে নিয়ে তারপর উনি একটা গুরুগম্ভীর ভাষণ উনি দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে। উনি বলছিলেন যে দেশের জানমালের দায়িত্ব আমি নিলাম, আপনারা নিরাপদে থাকেন, কোনো সমস্যা হবে না, আমরা সব কিছু নিয়ন্ত্রণে নেব। কিন্তু পরবর্তীতে দেখা গেছে তার ওই কথা বরং উল্টো ফল, অর্থাৎ জানমালের দায়িত্ব যে উনি আদৌ নিবেন এটার কিন্তু পরবর্তীতে এই গত 1.5 বছরে আমরা দেখি নেই, তাই না? বহু জানমাল এরপরে কিন্তু ধ্বংস হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে তার আশেপাশে হয়তো সেনাবাহিনী দাঁড়িয়েও আছে, কিন্তু জানমাল রক্ষার যে দায়িত্ব পালন করার ঘোষণা উনি দিয়েছিলেন সেগুলো আমরা পালিত হতে দেখি নাই। এটা হলো বাস্তব ঘটনা। তো এখন এবং নট অনলি দ্যাট, এই যে সেনাবাহিনী এখানে যে নিয়োজিত হলো, তাহলে এরা কী উদ্দেশ্যে এখানে নিয়োজিত হলো এটা নিয়ে এখন মানুষের মনে কিন্তু প্রশ্ন উঠতেই পারে যে এখানে যে ইসলামিক এমিরেটস অফ বাংলাদেশ অথবা ইসলামিক খালিফেট অফ বাংলাদেশ এইটা যাতে না হয় সেইটাকে রুখে দেওয়ার জন্য এনারা এখানে জড়ো হলেন, নাকি ওইটা যাতে হতে পারে নিরাপদে সেইটার ব্যবস্থা করার জন্য এখানে এলেন। কারণ হচ্ছে যে যেটা নাকি পারস্পরিক আমরা শুনছি, পরবর্তীতে আমরা তো আর জানি না, তবে বিভিন্ন সূত্রে দায়িত্বশীল ব্যক্তির সূত্রে, বিশেষ করে যে বিএনপির চেয়ারপারসনের যে সিকিউরিটি অ্যাডভাইজার কি আকবর হোসেন না কি জানি নামটা ভুলে গেছি, মেজর জেনারেল পদমর্যাদায় উনি ছিলেন। তো উনি একদিন তো ভাষণে পরিষ্কার বলেই দিলেন যে 5 আগস্টের আগে রাতে সেনাবাহিনী প্রধান তাকে ফোন টোন করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানের সাথে যোগাযোগ করে তারপরে একটা প্রস্তুতি নেওয়ার জন্য বলছিলেন। আবার ওই একই রাতে আবার শেখ হাসিনাকে উনি বলেছিলেন যে আমি সমস্ত কিছু ঠান্ডা করে দেবো এবং দেশের কোনো সমস্যা হবে না। অর্থাৎ শেখ হাসিনাকে উনি বলেছিলেন যে আপনার কোনো চিন্তা নেই, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমি নিলাম, এগুলো আমি পালন করব। বাট অ্যাট দ্য সেম টাইম আবার উনি বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টাকে আবার বলছেন যে আপনি সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করুন যাতে করে অন্তর্বর্তী কোনো কিছু একটা, অর্থাৎ শেখ হাসিনার যে বিদায় নিতে হবে, আওয়ামী লীগের যে পতন ঘটবে, এটাই আসলে উনি বলে নতুন কে বা কারা দায়িত্ব নেবে এই বিষয়টা তদারকি করার জন্য দায়িত্ব দিয়েছিলেন। তো উনি যেগুলো বলেন বাস্তবে দেখা যায় ভিন্ন।
তো এখন সেনাবাহিনী এই যে এই অঞ্চলে আসছে নিশ্চয়ই সেনাবাহিনীর মানে জেনারেল যে ওয়াকারুজ্জামান তার নির্দেশেই তো আসছে, তাই না? এখন এরা কী জন্যে আসছে এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। যখন জানাজা হবে, লোকজন আসবে, লাখে লাখে কোটিতে কোটিতে তৌহিদি জনতা এখানে আসবে, তখন এমনও তো হতে পারে যে এখানে ইসলামী বিপ্লবী সরকার গঠিত হলো, তখন এখানকার যে সেনাবাহিনীর লোকজন তারা তাদের সাথে একাত্মতা পোষণ করলো, কি এরকম হতে পারে না? এটা কিন্তু বিভিন্ন সূত্রে এখন জানা যায় যে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে নাকি এখন ইসলামপন্থী লোকজনের আধিক্য অনেক বেশি। খুব ইন্টারেস্টিং ব্যাপার না? আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত বা নিয়োগ পাওয়া সেনাবাহিনীর লোকজন কীভাবে এত ইসলামপন্থী হতে পারে? কারণ সেনাবাহিনীতে যখন অফিসার বা সিপাহি ইত্যাদি নিয়োগ হয় তখন এদের তো বায়োডাটা দেখা হয়, এদের পরিবারের খোঁজ খবর নেওয়া হয়, অনেক কিছু করা হয়। এমন না যে জাস্ট চান্স পেয়ে গেলো মেধাভিত্তিতে তারপরে চাকরি পেয়ে গেলো, বিষয়টা এরকম না। তার বাপ দাদা 14 গোষ্ঠী কী করে, কোন রাজনীতির সাথে সম্পর্কযুক্ত ছিল, এগুলো খোঁজখবর করেই কিন্তু সেনাবাহিনীতে লোক নিয়োগ হয়। তো আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বাংলাদেশে তাহলে কী ঘটনা ঘটছে আমরা ঠিক জানি না। যদিও অবশ্যই এটাও ঠিক যে খোদ আওয়ামী লীগের লোকজনরাও তো আসলে ইসলামপন্থী, এটাই এখন ঠেকায় পড়ে তারা ভারতে আশ্রয় নিয়েছে। এর মানে এই না যে তারা খুব ভারতের হিন্দুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী, বিষয়টা হলে তা না, বিষয়টা মোটেও তা না। তো যেটা বলছিলাম যে এখানে যদি লাখে লাখে কোটিতে কোটিতে লোক এখানে জড়ো হবে, মাদ্রাসা থেকে আসবে, তাই না, বিভিন্ন ইসলামী যে প্রতিষ্ঠান তা থেকে আসবে, তাই না, এতে কোনো সন্দেহ নাই। এবং এদেরকে ঠেকানোর জন্যে এখন ওই যে বিএনপি যারা নাকি ক্ষমতায় যাবে বলে আশা করছে তাদের কোনো লোকজন কিন্তু এদের ঠেকানোর জন্য মাঠে নামবে না, মাঠে আসি যে সেনাবাহিনী, তারপরে পুলিশ বাহিনী। তো আমরা ইতিহাস থেকে দেখেছি যেমন ইরানে অথবা আফগানিস্তানে অথবা এমনকি যে সম্প্রতি যে সিরিয়াতে আমরা সেখানে দেখেছি, যেমন এই যে আপনি এই যে আফগানিস্তানের কথা যদি ধরেন, 2021 সালে যখন আমেরিকান সৈন্য ওখান থেকে চলে গেল, তো গোটা আফগানিস্তানে কিন্তু 80-90 হাজারের মতো তালেবান ছিল এবং তাদের কাছে অস্ত্রপাতি ছিল AK-47 রাইফেল আর কিছু RPG অর্থাৎ রকেট প্রোপেলড গ্রেনেড। এর বাইরে কিন্তু আর ভারী অস্ত্র তাদের কাছে ছিল না। তাদের কাছে কামান, বিমান, মেশিন গান এই সমস্ত কিছু ছিল না। আর তখন নাকি 2 লক্ষের উপরে আফগানিস্তানের সেনাবাহিনী ছিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমেরিকান সৈন্য চলে যাওয়ার পর মাত্র 15 দিনের মধ্যে ওই 80-90 হাজার তালেবান তারা খালি পায়ে এসে অনেকটা তারা কিন্তু ওই AK-47 রাইফেল আর রকেট প্রোপেলড গ্রেনেড দিয়ে তারা কিন্তু এই যে কামান, বন্দুক, ট্যাঙ্ক সজ্জিত এবং বিমান, হেলিকপ্টার সজ্জিত 2 লক্ষের বেশি আফগান সেনাবাহিনীকে কিন্তু তারা পরাস্ত করে দেয়। এটার রহস্যটা কি? এটা কি এখানে আল্লাহ কি কোনো আবাবিল পাখি পাঠিয়ে বা ফিরিস্তা পাঠিয়ে কি এই তালেবানদেরকে বিজয় করেছিলেন নাকি? জি না, আসলে ওই সেনাবাহিনীর লোকজন ওরা তালেবানের আদর্শের অনুসারী ছিল। তারা চাকরি বাকরি করতো, আয় উপার্জন করতো, তারা রিক্রুটেড হয়েছিল আমেরিকার সৈন্যদের সমর্থনপুষ্ট সরকারের দ্বারা। বাট সো হোয়াট, ওরা ভিতরে ভিতরে তাদের আদর্শ, তারা মুসলমান না, তারা আফগানিস্তানের বসবাসী না। তো তারা কি জানে না ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম, ইসলামী আদর্শ শ্রেষ্ঠ? তো ওরা যোগদান করছিল বস্তুত জীবন জীবিকার জন্যে সেনাবাহিনীতে, কিন্তু ভিতরে আদর্শ তো ছিল তালেবানি। ফলে তালেবানরা যখন দখল করতে কাবুলে চলে আসে তখন এই সেনাবাহিনীরা ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নেয়, স্বাগতম জানায়, তাই না? এবং এই একই ঘটনা 1979 সালে এই ইরানেও ঘটছিল। 1979 সালে ওই যে রেজা শাহ পাহলভিকে তার সেনাবাহিনী বলছিল যে আপনি নিশ্চিন্ত থাকেন, আমরা নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করব। বাট যখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি চলে আসলো তখন কিন্তু তৌহিদি জনতা যখন তেহরান ঘিরে ফেলল, তারপর রাজদরবার ঘিরে ফেললো, তখন কিন্তু এই সেনাবাহিনী সবাই কিন্তু আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কিন্তু তৌহিদি জনতার সাথে এক কাতারে চলে গেল এবং রেজা শাহ পাহলভি কি পালিয়ে গেল, তাই না? এবং এই 5 আগস্ট 2024 সালে হুবহু এই একই ঘটনা, একই নাটক আমরা বাংলাদেশেও মঞ্চস্থ হতে দেখি। তো এখন হাদিরই জানা যায় লক্ষ কোটি
তৌহিদি জনতা এসে যদি ইসলামী বিপ্লবের ডাক দেয় এবং ইসলামী বিপ্লবী সরকার যদি গঠন করে, তো দেখা যাবে যে ওইখানে উপস্থিত যে সেনাবাহিনী যারা আছে তাদের কমান্ডাররাই সর্বপ্রথম এসে হয়তো তাদের হাতে বাত নিবে। বিস্ময়ের কিন্তু কিছু নাই, কারণ সেনাবাহিনীর এই লোকজন এরাও তো মুমিন মুসলমান, এরাও তো বাংলাদেশে ইসলামী শাসন চায়, এরা তো ভাই ইহুদি নাসারা কাফের না, এরা তো মুনাফেক অথবা ওই মুশরিক হিন্দু না, তো সেটা তো বুঝতে হবে। ওরাও তো বস্তুত স্বপ্ন দেখে ইসলামী শাসনের অধীনে যদি তারা মারা যায় তাহলে সোজা বেহেশতে যাবে, তাই না? এবং বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে তো এই আদর্শের লোকজনই বেশি, এবং সেটাই হওয়ার কথা। একটা মুসলিম দেশের জনগণ, তাকে মিলিটারি হোক, আমলা হোক, আর যাই হোক, রাজনীতিবিদ হোক, it doesn't matter, because they believe that Islam is the final solution and Islam is the best system for the human society. এটা তো তারা মনে প্রাণে বিশ্বাস করে, তাই না? এখানে ওই যে আশেপাশের দেশ কি বললো, ভারত কি বললো, ব্রিটেন কি বললো, বা চায়না কি বললো, বা ইউরোপীয় ইউনিয়ন কি বললো, আমেরিকা কি বললো, এগুলো তো কেয়ার করবে না। কারণ বেস্ট যাওয়ার জন্য তো আমেরিকার সুপারিশ লাগবে না, ভারতের সুপারিশ লাগবে না, ওই নাস্তিক চায়নার সুপারিশ লাগবে না, তো তাই না? তো ঘটনা কিন্তু এরকম ঘটলে ঘটতেও পারে। এখন দেখা যাক কী হয়, আমরা অপেক্ষায় থাকলাম। তবে বাংলাদেশে এখন ইসলামী শাসন চালু হলে খারাপ হয় না, অন্তত অ্যাটলিস্ট বাংলাদেশের মানুষের কিন্তু বোঝা উচিত যে ইসলামী শাসন জিনিসটা কী। কারণ তারা তো স্বপ্নের মধ্যে থাকে, কল্পনার রাজ্যে থাকে, এবং কল্পনার রাজ্যে বসে তারা একটা ইউটোপিয়ান একটা রাজ্যের কল্পনা করে, যেখানে কোনো অভাব নাই, অভিযোগ নাই, কোনো অন্যায় নাই, যদি কেউ অন্যায় করে তার কঠিন বিচার হয়, অর্থাৎ শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। তারা কিন্তু এটাই কল্পনা করে যে ইসলামী শাসন মানে হলো খালি শান্তি আর শান্তি। তো বাংলাদেশের মানুষকে সেই শান্তির সুবাতাস সরবরাহ করার একটা সুযোগ দেওয়া উচিত, অর্থাৎ তারা যাতে শান্তিতে থাকতে পারে, এবং তারা মনে করে যে ইসলামী শাসনই হলো সেই শান্তির পরিবেশ তাদেরকে দিতে পারে। সুতরাং লেট দেম ডু দ্যাট। এবং আমিও চাই যে আসলে এই বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হোক। যতক্ষণ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত এরা আসলে বুঝবে না যে এই ইসলাম কাহাকে বলে এবং কী জিনিস, এবং ইসলামী শাসন কত প্রকার কী এবং কাহাকে বলে, পুরা ব্যাখ্যা সহকারে এরা তখন বুঝতে পারবে, আদারওয়াইজ বুঝবে না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।